আজ আমরা নগদান বইতে কিভাবে 10-এ 10 পেতে হয় আমরা শিখে ফেলবো এই ক্লাসে। তো আর দেরি না করে আজ আমরা যে চ্যাপ্টার নিয়ে কাজ করছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 হিসাবের বইসমূহের নগদান বই। কি বললাম বলো তো? নগদান বই। নগদান বই প্রধানত কয় প্রকার আমরা জেনে নিয়ে ফাঁকে? 4 প্রকার: 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া এবং খুচরা। গত বছর কিন্তু খুচরা চলে আসছে, তো এবার আশা করি আমাদের 2 ঘোড়া বা 3 ঘোড়া আসতে পারে। তো আজকে আমি তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড 2023-এ যে ম্যাথটা আসছে সেটা আমরা সলভ করব। আশা করি আমার সঙ্গে শেষ পর্যন্ত তোমরা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড 2023-এ যে ম্যাথটা আসছে, এটা আমরা একটা উদ্দীপকটা ভালো করে দেখে নিই। হ্যাঁ, এখানে অনেকগুলো আইটেম রয়েছে। তো আমাদের কতে কি বলেছে একটু দেখে নিই। কত বলছে যে জনাব সাহেদের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ, ব্যক্তিগত উত্তোলন। ওকে, উত্তোলন কয়ভাবে বলো তো? উত্তোলন দুভাবে হয়, একটা নগদে, একটা পণ্যের মাধ্যমে। তো এখানে আমাদের বলেছে যে ব্যক্তিগত উত্তোলন পরিমাণটা বের করতে। ওকে, তো আমরা বক্সটা কেটে ফেলবো এইভাবে যে ব্যক্তিগত উত্তোলন পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা, টাকা। এ হচ্ছে বক্সটা কাটবো। আর হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদের বক্স করে প্রেজেন্ট করতে হবে। ওকে, তো আমাদের কি দেখবো যে ব্যক্তিগত উত্তোলন পরিমাণ বের করতে বললে আমাদের যে উদ্দীপকটা রয়েছে এর মধ্যে ব্যক্তিগত উত্তোলন কী কী রয়েছে একটু জেনে নিই আমরা। দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে যে এই যে ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন এবং ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা, তার মানে এটা বসবে। এছাড়া জীবন বিমা প্রিমিয়াম, এটাও ব্যক্তিগত উত্তোলন, অর্থাৎ মালিক ব্যক্তিগতভাবে কারবার জন্য যে উত্তোলন করে থাকে তার মধ্যে রয়েছে কি উত্তোলন নগদে হয়, পণ্যের মাধ্যমে হয়। তারপর হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম, তারপর হচ্ছে আয়কর। বাট এখানে আয়করটা তো নেই, তাহলে আমার দুটো রয়েছে। তাহলে আমরা দেখবো যে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কত টাকা? 2000 টাকা। কয় তারিখে? 20 তারিখে। আর সালটা হচ্ছে 2022। তাহলে আমরা লিখবো 2022, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কত তারিখ রয়েছে? আমাদের রয়েছে এপ্রিলের হচ্ছে কয় তারিখ? এটা হচ্ছে আমাদের 20 তারিখ। ওকে, লিখলাম সুন্দর করে। তারপর লিখবো যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আমরা বিবরণের ঘরে লিখবো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ওকে, কত টাকা আছে আমরা দেখে নিই একটু। উত্তোলন রয়েছে আমাদের 2000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 2000। এরপর আমরা যাবো আমাদের 29 তারিখে জীবন বীমা প্রিমিয়াম। এটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, কারণ আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকা কিস্তি কে দিবে? আমাকেই বেয়ার করতে হবে, এটা আমার পার্সোনাল ইস্যু। তো এটার আমরা লিখে ফেলবো কয় তারিখে? 29 তারিখ। এখানে লিখবো জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম। ওকে, প্রিমিয়াম লিখে কত টাকা রয়েছে দেখো, রয়েছে হচ্ছে 7000 টাকা। ওকে, 7000। তাহলে 2000, 7000, 9000। তো আমাদের ক নম্বরটা এখানেই শেষ। আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ ব্যক্তিগত উত্তোলন বলতে সাধারণত আমরা উত্তোলন কী হতে পারে জেনে নিই। উত্তোলন হয় দুইভাবে, একটা নগদে, একটা পণ্যের মাধ্যমে। ওকে, আর নগদে কীভাবে হতে পারে? একটা হচ্ছে নগদ উত্তোলন কারবারের জন্য, আর ব্যক্তিগতভাবে যদি আমরা আয়কর প্রদান করে থাকি বা আমরা যদি জীবন বীমা প্রদান করে থাকি সেগুলো হচ্ছে ব্যক্তিগত উত্তোলন। আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের সবচেয়ে বড় একটা টপিক কি দেখো তো, আমাদের খত বলছে জাবেদা তৈরি করতে, অর্থাৎ যে সমস্ত লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলো জাবেদা করবো। আমরা জানি নগদান বইতে কোনগুলো অন্তর্ভুক্ত হয় বলো তো? যেগুলো নগদে বা চেকের মাধ্যমে যে লেনদেন সেগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয়, বাট আমাদের বলছে যেগুলো অন্তর্ভুক্ত হবে না সেটা বের করতে। তো আমরা একটু জানি যেন আমাদের 1 তারিখে যে নগদবৃত্ত এটা কখনোই জাবেদা হয় না, অথবা এটা আসবে না। তারপর দেখবো যে 5 তারিখ কী রয়েছে দেখো, শামীমের নিকট থেকে 5% বার্তায় 20,000 টাকা পণ্য ক্রয়, এটা কিন্তু নগদও নেই, চেকও নেই, ওটা বাকিতে, তাহলে এটা আসবে আমাদের। তাহলে আমাদের কত সালটা লিখবো? 2022। তারপরে লিখবো হচ্ছে কয় তারিখ রয়েছে আমাদের? এপ্রিল 5। সুন্দর করে লিখবো। এই জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, তোমরা দেখতে পাচ্ছ ক্রয় হিসাব ডেবিট। এখানে শামীম বলতে কি? প্রদেয় হিসাব, কারণ বাকিতে মাল ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, আর ক্রয় হিসাব ডেবিট। আমি কত টাকা লিখবো খেয়াল করি, আমাদের 20,000 টাকা রয়েছে। তা 20,000 টাকা 5% কারবারটা বাদ দিলে হয় কত টাকা? 20,000 5% হচ্ছে 1,000 টাকা। তাহলে 20 থেকে 1,000 বাদ দিলাম 19,000। সেই 19,000 টাকা আমরা এখন হিসাবভুক্ত করবো। কত টাকা লিখবো? 19,000। 19,000কে আমরা লিখছি, বুঝতে পেরেছো কি না? ওই 20,000 থেকে আমরা 5% পার্টটা বাদ দিয়েছি, কারবারি পার্ট সবসময়ের জন্য মূল টাকা থেকে মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? তারপরে দেখবো আমাদের 12,000 কী আছে দেখো তো, সাফিনের নিকট পণ্য বিক্রয় করেছি যার মধ্যে 12,000 টাকা নগদে পাওয়া গেল, অবশিষ্ট অর্থ যদি নোটের স্বীকৃতি পাওয়া গেল, এটা কিন্তু বাকিতে হয়েছে। সো এটা জাবেদা হচ্ছে, আমরা লিখবো প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য নোট ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। মানে আমাদের এখানে বলেছিল কোনগুলো আমাদের
লেনদেনগুলো জামাতে বসবে না, অর্থাৎ যে সমস্ত লেনদেন করলে নগদ বা ব্যাংক আসবে না সেইগুলো কিন্তু আমরা হিসাবভুক্ত করছি। তোমরা দেখো এখানে কিন্তু ক্রয় লিখেছি, প্রতিশোধ লিখেছি, এখানে প্রাপ্য, এখানে বিক্রয়, সো এখানে নগদও নেই ব্যাংকও নেই। তো এটা আমাদের কী হবে, এখানে আমরা সাপ্লাইয়ের নিকট 32,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, নগদে পেয়েছি, তাহলে আমাদের অবশ্যই কত টাকা থাকছে হচ্ছে 20,000। তাহলে আমাদের স্বীকৃতি নোটের টাকার পরিমাণটা হবে 20,000। আমরা এই অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করবো, হ্যাঁ, প্র্যাকটিস করলে আমাদের জন্য বোর্ডে আমরা ভালো করতে পারবো। তারপর দেখি আর কি আছে। আর রয়েছে ব্যক্তিগত প্রচুর উত্তোলন, এই যে একটা পেয়েছি 25 তারিখেরটা, মহাশনের নিকট বিক্রয় 20,000, এখানে দেখো নগদও নেই, চেকও নেই, তাহলে যে আমাদের কী হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কয় তারিখে, এটা হচ্ছে 25 তারিখে, তাহলে আমরা লিখবো এটা 25 তারিখ। আর আগেরটা ছিল হচ্ছে আমাদের 12 তারিখ, আমরা তারিখগুলো অবশ্যই কাউন্ট করব। তাহলে আমরা এখানে লিখবো যে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর এটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। টাকাটা কত হবে বলো তো, আমাদের দিয়ে দিচ্ছে 12,000, হুবহু 12,000 টাকা আমরা লিখে ফেলবো। ওকে, তারপর লিখবো শূন্য একটা বেশি হয়ে গেল, এখানে লিখবো 12,000। ওকে, আমরা একটু কেটে ফেলি, শূন্যটা বেশি হয়ে গিয়েছিল, 12,000। ওকে, তাহলে বুঝতে পেরেছি। আর আছে দেখো আমাদের 28 তারিখে বলছে আসবাবপত্রের উপর 1500 টাকা অবচয় ধার্য করতে হবে। তাহলে যে আমাদের কী হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এখানে নগদও নেই ব্যাংকও নেই, তো এটা এখানে আসবে। তো এটা কয় তারিখে ছিল, 29 তারিখ, আমরা এখানে দাগ দিয়ে ফেলি। এবার লিখবো 29 তারিখ। ওকে, 29 তারিখ কী লিখবো, অবচয় হিসাব ডেবিট, অবচয় ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা আমরা জানি সবাই ক্রেডিট। কত টাকা রয়েছে, এটা রয়েছে আমাদের 1500। ওকে, 1500। তাহলে এতক্ষণ ধরে আমরা চেষ্টা করেছি খতে যে সমস্ত লেনদেনগুলো নগদ বইতে অন্তর্ভুক্ত হবে না সেই জামাদাগুলো করার জন্য। এটা আমরা মনে রাখবো যেখানে কোন ধরনের জামাদাগুলো আসবে, শুধুমাত্র যেগুলো বাকিতে হয়েছে সেগুলো, অর্থাৎ জামাদাগুলো নগদ এবং ব্যাংক যদি না থাকে সেই লেনদেনগুলো কিন্তু আমরা এখানে হিসাবভুক্ত করেছি। আশা করি বুঝতে পেরেছি, আর বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। এবার রয়েছে আমাদের সর্বশেষ আমাদের 3 ঘোড়া, যেটার জন্য আমাদের আজকের এই ক্লাসটা বলা যায় 2 ঘোড়া 3 ঘোড়া। আমরা জানি যে আমাদের 2 ঘোড়াতে ঘর, 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া, 1 ঘোড়াতে ঘর থাকে হচ্ছে 10টা, 2 ঘোড়াতে 12টা এবং 3 ঘোড়াতে 14টা, এটা আমাদের অবজেক্টে থাকতে পারে। আর এই নগদানি করতে গেলে আমাদের কিছু রুলস বা টিপস জানতে হবে, সেটা কেমন, কোনটা কোয়ান্টিটি এন্ট্রি, কোনটা রিভার্স এন্ট্রি, এগুলো জানতে হবে। একটু জেনে নিই আমরা। ধরো ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হিসাব খোলা হলো, এটা কোয়ান্টিটি। আবার ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা কোয়ান্টিটি। অর্থাৎ লেনদেন থেকে জামাদাক করলে নগদান বা ব্যাংক হিসাব যদি ডেবিট বা ক্রেডিট থাকে তাহলে সেটাকে বলে কোয়ান্টিটি বা বিপরীত দাখিলা। ওকে, আমরা ম্যাথটা করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি কী আছে আমাদের। প্রথমে আমাদের বলছে যে এপ্রিল মাসে 1 তারিখ উদ্বৃত্ত, নগদ বৃত্ত 35,000, আর ব্যাংক জমা অতিরিক্ত 5,000। নগদ বৃত্ত হচ্ছে ডেবিট ব্যালেন্স, আর ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা সাটা লিখে ফেলি 2022। আসলে এগুলো করতে সময় লাগে, তোমরা একটু সময় দিয়ে দেখবে ভালো করে, তাহলে বুঝতে পারবে। এপ্রিলের 1 তারিখ প্রথমে কি লিখবো, ব্যালেন্স লিখবো, ব্যালেন্স পিটি, পিটি মানে ব্রড ডাউন, যেটা আমাদের উদ্বৃত্ত রয়েছে। আমাদের নগদে কত রয়েছে, 35,000, তাহলে আমরা নগদে ঘরে লিখবো 35,000। ওকে, আচ্ছা এখন কি রয়েছে দেখো, ব্যাংক জমা অতিরিক্ত, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমরা এখানে আবার লিখবো এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিটি, ব্যালেন্স বিটি লিখবো। আমাদের যদি ব্যাংক জমা অতিরিক্ত বলেছে কত, 5,000, আমরা কিন্তু ব্যাংকের ঘরে লিখবো। ওকে, ব্যাংক বা চেক থাকলে ব্যাংকের ঘরে বসবে। তাহলে আমাদের 1 তারিখটা শেষ। পরে স্বামীর নিকট থেকে 5% কাবরি এবারটায় 20,000 টাকা পণ্য ক্রয় করেছি, এটা কিন্তু বাকিতে করেছিলাম, ওকে ক্রেডিটে করেছিলাম, তো এখানে এটা আসবে না। এবার আসি আমরা 12 তারিখে স্বামীর নিকট পণ্য বিক্রয় 32,000 টাকা, যার মধ্যে 12,000 নগদে পাওয়া গিয়েছে। ওকে, নগদ যদি পেয়ে থাকি আমরা ডেবিট পাশে লিখবো, আর এখানে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট লিখবো, এই পাশটা ডেবিট আর এই পাশটা ক্রেডিট। মনে রাখবো যে ডেবিট পাশে সমস্ত আয় বা প্রাপ্তি সমূহ বসে, আর ক্রেডিট পাশে ব্যয় বা প্রদান সমূহ বসে। আমি আবার রিপিট করি, নগদান বই ডেবিট পাশে সমস্ত আয় বা প্রাপ্তি, আর ক্রেডিট পাশে ব্যয় বা প্রদান। ক্লিয়ার? যেহেতু আমাদের বলেছে সাফিনের নিকট থেকে পণ্য বিক্রয় 32,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা নগদে পাওয়া গিয়েছে, পেয়েছি, রিসিভ করেছি, তাহলে আমরা ডেবিটে বসবে। তাহলে আমরা লিখি, আমরা তারিখটা হচ্ছে কয় তারিখ, এটা হচ্ছে 12 তারিখ। তাহলে এপ্রিলে 12 তারিখে লিখবো। প্রাপ্য হিসাব নামে লিখতে পারি বা সাফিন হিসাব লিখতে পারি, সমস্যা নেই। প্রাপ্য হিসাব নামে আমরা কত টাকা পেয়েছি, 12,000 টাকা পেয়েছি। যেহেতু আমরা পেয়েছি 12,000 টাকা, আমরা ধরে নেবো এটা নগদেই পেয়েছি, এটা বাকিতে হয় না।
আর বাকি আইটেম কিন্তু নগদান বইতে একদমই বসে না। ক্লিয়ার? তাহলে 12 তারিখটা হয়ে গেল আমাদের। এবার বলছে শাকিলের কাছ থেকে 8,000 টাকা পণ্য নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গিয়েছে, পেয়েছি আমরা। পেলে কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। কয় তারিখে? 18 তারিখ। আবার আমরা চলে আসবো এখানে ডেবিট পাশে 18 তারিখে। কী নামের আছে? শাকিলের কাছ থেকে আমরা পেয়েছি। তো আমরা শাকিলের নাম দিয়ে, নাম থাকলে নাম লিখলে সমস্যা নেই। শাকিল হিসাব, শাকিল হিসাব লিখলাম। তার কত টাকা পেয়েছি আমরা? 8,000 টাকা পেতাম, তার মধ্যে পেয়েছি 7,500 টাকা। তাহলে আমরা নগদে লিখবো 7,500 টাকা। যদি দেনা পাওনা নিষ্পত্তি হয়েছে, এই জন্য এই 500 টাকা হচ্ছে বারটা, অর্থাৎ দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বারটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নগদ বারটা। নগদ বারটা নগদান বইতে বসে, বাট কারবারি বারটা নগদান বইতে বসে না। ক্লিয়ার বিষয়টা? ওকে। যেহেতু এখানে দেখো লেখা রয়েছে যে শাকিলের কাছ থেকে পাইতাম 8,000 টাকা, আর নিষ্পত্তি করছি কত টাকা আমরা? 7,500 টাকায়। এর মধ্যে ডিসকাউন্ট কত হলো? দুটো পার্থক্যটা, অর্থাৎ 500 টাকা। এটা আমরা ডেবিট পাশে বসিয়েছি। ওকে। এবার আসবে 20 তারিখ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যাংক থেকে অফিসে পর্যন্ত উত্তোলন 6,500 টাকা এবং ব্যক্তিগত পর্যন্ত উত্তোলন 2,000 টাকা। তো আমি একটু শিখেছিলাম যে ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয় সেটাকে বলা কি? কন্টেন্টই বলা হয়, কন্টেন্টই বলা হয়। ওকে। তো আমরা দেখবো যে কন্টেন্টই করলে কী হয়। এটা হচ্ছে কত তারিখে? 20 তারিখে। ওকে। 20 তারিখে আমরা যেটা দেখবো, 20 তারিখে কী আছে দেখি আমরা। 20 তারিখে লিখবো হচ্ছে যদি ব্যাংকে জমা দিয়েছি, উত্তোলন করেছি, তাহলে ডেবিট পাশে ব্যাংক লিখবো। আমরা মনে রাখবো যে জাবেদার উল্টো হচ্ছে নগদান বই। কি বললাম? জাবেদায় যদি ডেবিট করি, নগদান বইতে করবো ক্রেডিট। ওকে। তাহলে আমাদের ব্যাংক থেকে উত্তোলন জাবেদা কী হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে এখন ডেবিট করবো, তাহলে আমরা ব্যাংক হিসাব লিখবো। ব্যাংক হিসাব লিখে কোনটা লিখবো? সি লিখবো। এবার টাকাটা কোথায় লিখবো বলো তো? নগদে লিখবো 6,500। তো নগদে লিখলাম 6,500। কোয়ান্টিটি মানে দুপাশে বসে। আবার আমরা 20 তারিখে লিখবো, এখানে 20 তারিখে লিখবো হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব লিখে কোনটা লিখবো? আমরা ব্যাংকে লিখবো হচ্ছে 6,500, অর্থাৎ কন্টেন্টটি মানে উভয় পাশে বসে। এবং এটা কন্টেন্টটি, এটাকে আমরা দুপাশে সি বা ক ইন্ডিকেটর ইউজ করে দিব, তাহলে বুঝতে পারবো এটা কন্টেন্টটি। বাট এরপর রয়েছে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তার মানে যে ব্যাংক থেকে উঠিয়েছি ধরে নিতে হবে, তাই না? কিন্তু প্রথমে ব্যাংক ছিল। আবার আমরা এখানে লিখবো 20 তারিখে উত্তোলন হিসাব। এর যে আবেদন হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো তাহলে কত করেছি উত্তোলন? আমরা উত্তোলন করেছি হচ্ছে 2,000 টাকা। আমরা ব্যাংকের কথা লিখবো 2,000। আমরা মনে বুঝতে পেরেছি প্রথমটা হচ্ছে কন্টেন্টই, পরেরটা কন্টেন্টই না। ওকে। এরপর রয়েছে আমাদের প্রায় শেষ পর্যায়ে আসছি 25 তারিখে মহসিনের নিকট বিক্রয়। এটা বাকিতে ধারা আসবে না, আসবত্র অবশ্যই এটা আসবে না। এবার 29টা আসবে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। তো মালিক ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করতে থাকে সেটা হচ্ছে উত্তোলন। তাহলে আমরা এখানে লিখবো, এটাও লিখবো কয় তারিখ? এটা হচ্ছে 29 তারিখ। ওকে। 29 তারিখে আমরা লিখবো জীবন বীমা, বা উত্তোলন লিখলেও চলবে, যেহেতু যে নামটা সেই নামটা ইউজ করলাম। জীবন বীমা প্রিমিয়াম হিসাব, এটা এক ধরনের উত্তোলন। ওকে। কত টাকা আছে বলো তো? 7,000 টাকা। তাহলে আমরা নগদে লিখবো 7,000। মনে রাখবো নগদ থাকলে নগদে, আর চেক বা ব্যাংক থাকলে ব্যাংকের ঘরে। ওকে। সর্বশেষ যেটা বলছে 30 তারিখ স্বামীকে পুনঃনিষ্পত্তিতে 8,500 টাকা পরিশোধ করা হলো। দেখো আগে আমাদের 5 তারিখে আমরা বাকিতে স্বামীর কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম, সেখানে আমাদের কত টাকা ছিল? 19,000 টাকা ছিল। 20,000 থেকে 5% বাদ দিয়েছিলাম, কত ছিল? 19,000। সেই 19,000 টাকা এখন আমরা নিষ্পত্তি করেছি কত? 8,500 টাকা দিয়ে পরিশোধ করেছি, অর্থাৎ আমরা ক্রেডিট পাশে লিখবো। কয় তারিখ আছে? 30 তারিখ। তাহলে এখানে লিখবো আমরা 30 তারিখে স্বামীম হিসাব বা প্রদয় হিসাব, যেটা লিখতে পারি প্রদয় হিসাব লিখলাম আমরা। প্রদয় হিসাব লিখে আমরা কী করে কত টাকা লিখবো? 8,500 লিখবো নগদে, 8,500 নগদে, আর ওই 500 টাকা লিখবো আমরা হচ্ছে বাট্টার ঘরে। কারণ ওই যে 19,000 টাকা পাইতাম তোমার কাছে, তার থেকে আমি 8,500 টাকা দেবো নিষ্পত্তি করেছো, তাহলে বাট্টা কত হলো? 500 টাকা। ওকে। তাহলে আমাদের এখন সর্বশেষ হচ্ছে 31 তারিখ। তো 31 তারিখ করার আগে আমরা এখন কী করবো? সবগুলো যোগ বিয়োগ করবো। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা ব্যালেন্সিং করব। আচ্ছা, কিন্তু ব্যালেন্সিং করার আগে আমাদের একটু কাজ রয়েছে। আমাদের বলেছে যে নগদ উদ্বৃত্ত 10,000 টাকা হাতে রেখে, মানে ব্যালেন্স সিডি আমাদের হাতে রাখতে কত বলছে? 10,000 টাকা। এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ইন্টার লেভেলের অধিকাংশ এক্সামে কিন্তু এটা চলে আসে, রাইট? তো আমরা একটু ফাঁকা রাখবো, এখানে লিখবো এপ্রিল মাস 30। ওকে। এখানে লিখবো ব্যালেন্স সিডি। কি লিখবো? ব্যালেন্স সিডি, যেটা আমাদের হাতে রাখতে বলেছে, ব্যালেন্স সিডি। ওকে। কত টাকা রাখতে বলছে হাতে? 10,000 টাকা। তাহলে আমাদের নগদের আমরা 10,000 টাকা রাখবো। রাখার পরে কি করব আমরা? এখন দেখবো যে কোন পাশে আমাদের টাকা বেশি রয়েছে। তো আমরা দেখো এখানে 35,000, 12,000 এই সবগুলো আমরা যোগ করে এখানে লিখবো। তারপরে আমরা এটা প্লাস মাইনাস করবো। তা আমাদের সবগুলো যোগ করলে কি দাঁড়ায় একটু দেখি তাহলে আমরা। যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের
61,000 টাকা। হ্যাঁ, 61,000 টাকা লিখবো এখানে আমরা 61,000। আবার এখানেও লিখবো আমরা নগদের ঘরে 61,000। পাশাপাশি আমরা বাটার ঘরটাও যোগ করে ফেলি। বাটার কখনো কিন্তু ব্যালেন্সিং হয় না, জাস্ট আমরা যোগ করে বসাই দিব। ক্লিয়ার? তারপরে আমরা কী করলাম, 35,000, 12,000, 7,500, 7,500 আমরা যোগ করেছি। এই টাকাটা আমরা ওখানে লিখে ফেললাম। আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তারপরে কি করব আমরা দেখি একটু। তারপরে আমরা ক্রেডিট পাশটা যোগ করি। ক্রেডিট পাশে কী কী আছে? আমাদের 7,500 আছে, 18,500 আছে এবং 10,000। তাহলে 10 আর 18 হচ্ছে কত? 28, 28 35,500। তাহলে 61,500 থেকে আমরা যদি 35,500 বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের কত হবে বলো তো? আমরা যদি বিয়োগ করে ফেলি তখন হবে আমাদের 25,500 থাকবে। তাহলে এই 25,500 টাকা হচ্ছে অবশেষে বাকি টাকা রেখে ব্যাংকে জমা দাও। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, আমাদের ডেবিটে আসছে 61,000 আর ক্রেডিটে আমাদের এই তিনটে জিনিস রয়েছে। এই তিনটে জিনিস যোগ করে আমাদের ডেবিট ব্যালেন্সের সাথে মাইনাস করে যে ব্যালেন্সটা থাকবে ওইটা আমরা কী করবো? কন্টেন্টই করবো। হাতের যে টাকাটা থাকবে সেটাকে কী করতে বলছে? ওই যে ব্যাংকে জমা দিতে বলছে। ব্যাংকে জমা মানে কি? ডেবিট পাশে নগদ লিখে ব্যাংক, ক্রেডিট পাশে ব্যাংক লিখে নগদ। ওকে, তাহলে আমরা কত টাকা লিখবো এখানে? ডেবিট পাশে ব্যাংকে জমা দিতে বলেছে। ওকে, তাহলে আমরা এখানে লিখবো নগদ লিখে ব্যাংকের ঘরে। হ্যাঁ, নগদ লিখে কত টাকা লিখবো? এখানে লিখবো হচ্ছে 30 তারিখে নগদান হিসাব লিখে, যেহেতু কন্টেন্টই কত বলছে, কন্টেন্টের মধ্যে কত হবে এখানে দেখবো যে আমাদের 25,500। নগদ লিখে ব্যাংকের ঘরে লিখবো 25,500। আবার এখানে যেটা লিখছি এর নিচে আবার লিখবো আমরা ব্যাংক হিসাব লিখবো, মানে কন্টেন্টই করছি আমরা ব্যাংক হিসাব সি। এখানে আমরা নগদের ঘরে লিখবো 25,500। ব্যাপারটা কী দাঁড়ালো দেখো, এখন যদি আমরা সবগুলো যোগ করি এই 12 টাকা বাদে, তাহলে কিন্তু আমাদের পাশে মিলে গেল। মানে বলছিল যে ডেবিট ব্যালেন্স যেটা হয়েছে তার থেকে আমাদের যে টাকা ডেবিট ক্রেডিট ডিফারেন্স যেটা হবে সেই টাকাটা আমরা কি কন্টেন্টই করতে বলছি। অর্থাৎ এই নগদবিত্ত 10,000 টাকা রেখে, এই যে আমরা রেখেছি 10,000 টাকা, বাকি টাকা কী করতে হচ্ছে? ব্যাংকে জমা দাও। মানে হাতে যে টাকা রাখবো সেটাকে ব্যাংকে জমা দিব। তাহলে আমরা কী করলাম? আমরা প্রথমে ডেবিট পাস যোগ করলাম হলো 61,000 টাকা, আর ক্রেডিট পাস যোগ করে যা হবে তার পার্থক্যটা হচ্ছে 25,500 টাকা। এই টাকাটা আমরা কী করেছি? নগদ লিখে ব্যাংকে লিখেছি আর ব্যাংক লিখে নগদে লিখেছি, তো পাশে মিলে গেল। ওকে, এবার আমরা দেখব আমাদের ব্যাংকের কি পার্টটা রয়েছে। ব্যাংকে এখানে রয়েছে মাত্র 25,500, আর এখানে রয়েছে 5,000, 6,500 এবং 2,000। তার মানে কি এবার সেইটা বেশি তাহলে। হ্যাঁ, তাহলে আমরা এই 25,500 টাকা আমরা এখানে লিখে ফেলি 25,500, মানে যেদিকে বেশি হবে সেদিকে আমরা আগে যোগ করবো। ক্লিয়ার? 25,500 বিষয়টা এমনই। এখন কী কী আছে আমাদের? 5,000, 6,000, 2,000। তাহলে 5 আর 6 11 আর 2 13,500। তাহলে 25,500 থেকে আমরা 13,500 বাদ দিব, তাহলে কত হবে? আমাদের 12,000। তার মানে ব্যালেন্স সিডি যেটা আছে সেটা লিখবো এখানে 12,000। তাহলে ব্যালেন্স সিডি একটা হলো 10,000 যেটা হাতে রাখতে বলছে, আর এই টাকাটা আমরা পার্থক্য করতাম। এখন ব্যালেন্স সিডিটাকে আমরা কি করব? বিডি করব। এটা কি মাস ছিল? এপ্রিল মাস। এপ্রিলের পর কি মাস? এপ্রিল, মে। তুমি দেখো এখন আমরা লিখবো, এখানে লিখবো মের 1 তারিখে ব্যালেন্স, তোমরা দেখতে পাচ্ছ ব্যালেন্স সিডি। ব্যালেন্স কি? সিডি। এখন ওই যে 10,000 টাকা আমরা নগদের নিচে লিখবো 10,000, আর আমরা ব্যাংকের নিচে লিখবো 12,000। আমাদের অঙ্ক এখানেই শেষ। বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের এই নগদান বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হলে যে বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে এই ম্যাথগুলো ভালো পারবো। আর বিশেষ করে লাস্টে যেটা বলেছিলাম যে নগদ বিদ্যা এত টাকা হাতে রেখে বাকিটাকে ব্যাংকে জমা দাও, ইন্টার লেভেল অধিকাংশ এক্সামে এটা কিন্তু আসে। হ্যাঁ, তো আজ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নেক্সট যে কোনো ক্লাস নিয়ে আমরা হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, এবং তোমাদের যে কোনো প্রবলেম তোমরা কমেন্টে জানাও, আমি আবার তোমাদের সাথে ক্লাস হাজির হবো। থ্যাংক ইউ ভেরি মাচ।